নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে বাংলা তথা ভারতবর্ষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। তার কারণ সুপ্রিম কোর্টে দুটো গুরুত্বপূর্ণ মামলা ছিল, মামলার শুনানি ছিল। একটি হচ্ছে মোথাবাড়ি কাণ্ড নিয়ে এবং আরেকটি হচ্ছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ছিল। সেই শুনানিতে কি হয় বা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে সকলের অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটা নজর ছিল। প্রথমে বলি মোথাবাড়ি কাণ্ডের ঘটনা নিয়ে। মোথাবাড়ির ঘটনায় আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিপূর্বে এর আগের দিনের শুনানিতেই সিবিআই এবং এনআইএ তদন্তের জন্য নির্দেশ দিয়েছিল যে কোনো একটি বেছে নিতে নির্বাচন কমিশনকে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করেছিল যে তারা যেটা বেছে নেবে সেটাই হবে। প্রথমে নির্বাচন কমিশন সিবিআইকে দায়িত্ব দিলেও পরবর্তীকালে তা প্রত্যাহার করে এনআইএকে তদন্তটা দেয় এবং এনআইএ খুব দ্রুততার সঙ্গে তদন্তভার গ্রহণ করে। তারা কলকাতায় চলে আসে, কলকাতা থেকে মালদায় চলে যায়, মোথাবাড়ি থানাতেও যায়। সেখানে গিয়ে তারা পুলিশের সঙ্গে কথা বলে এবং দ্রুত তারা তদন্ত শুরু করে দেয়। আজকে ছিল সোমবার এবং সুপ্রিম কোর্টে এনআইএর সেই তদন্তের রিপোর্ট দেওয়ার দিন। এনআইএ আজকে 25 পাতার একটা রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করে, পেশ করে। তারা পুলিশের সাথে কথা বলে, তারা অঞ্চলের বিভিন্ন লোকের সাথে কথা বলে এবং বিচারকদের সাথেও তারা কথা বলেছে। এনআইএর যারা তদন্ত করতে এসেছিলেন, তদন্তকারী আধিকারিক বা অফিসাররা, এবং বিএলওদের সঙ্গেও তারা বিভিন্ন কথা বলেন এই তদন্তের স্বার্থে। তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট বিস্তারিত আকারে জানা যায়নি। তবে এনআইএ আজকে সুপ্রিম কোর্টে যেটি বলেছে যে এটি তাদের প্রাথমিক রিপোর্ট, প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ করা হলো। তারা যাদের যাদের সঙ্গে কথা বলেছে তাদের সঙ্গে কথা বলে তারা যে নির্যাস পেয়েছে সেটি তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে। সুপ্রিম কোর্টে আজকে এনআইএ এটাও জানাতে তারা ভোলেনি যে এই তদন্তটি নিয়ে তারা খুব একটা উৎসাহী বা আগ্রহী নয়। এই তদন্তটি সিবিআই করলে ভালো হয় বা অন্য কোনো এজেন্সি। সুপ্রিম কোর্ট তাতে এনআইএকে বলেছে যে আমরা, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যে এই তদন্তটা আপনারাই করবেন, অর্থাৎ এনআইএ করবে। এর ফলে নির্বাচন কমিশন যে এনআইএকে তদন্তভার দিয়েছিল তাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরোপুরি সিলমোহর পড়ল। অর্থাৎ এনআইএ পূর্ণাঙ্গভাবে তদন্ত করবে, স্বাধীনভাবে তদন্ত করবে এবং তারা তাদের মতো তদন্ত করবে। সেই তদন্তে কেউ বাধা দিতে পারবে না, পুলিশও কোনোভাবে বাধা দিতে পারবে না। সুপ্রিম কোর্ট এটা আজকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। ফলে মোথাবাড়ি কাণ্ডের যে তদন্ত তা এনআইএর হাতে অর্পিত হলো। এনআইএ এবার পূর্ণাঙ্গরূপে তদন্ত করবে, করে তারা সুপ্রিম কোর্টকে জানাবে। এছাড়া সুপ্রিম কোর্ট আজকে পশ্চিমবঙ্গের
ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ভর্ৎসনা করে এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করে। মুখ্য সচিবকে সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে। মুখ্য সচিবও ডিজিপির পথপ্রদর্শক হয়েছে, অর্থাৎ তিনিও ক্ষমা প্রার্থী হয়েছেন। সুপ্রিম কোর্ট মুখ্য সচিবকে আরও অ্যাক্টিভ হতে বলেছে যে আরও মাটির কাছাকাছি এসে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে কাজ করতে এবং গ্রাউন্ড সিচুয়েশন দেখে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে। নির্বাচন কমিশনের এসআইআর এর ব্যাপারটায় আরেকটু পরে আসছি। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব এবং আমরা জানি কি করতে হবে। আজকে সুপ্রিম কোর্টে মহিলা বিচারক যিনি আর্তনাদ করছিলেন, চিৎকার করছিলেন, মোবাইলে বিচারপতিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন বা রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করছিলেন, তার যে সেই চূড়ান্ত আর্তনাদ, ভয়ার্ত চিৎকার, সেটি আজকে সুপ্রিম কোর্টে সেই কল রেকর্ডটি, অডিও রেকর্ডটি বাজানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদ্বয় তারা এটি শোনেন। তারপর তারা বলেন যে প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে প্রশাসন যদি দক্ষতার সঙ্গে বা দায়িত্বভার যদি ঠিকভাবে পালন না করে বা দায়িত্ব পালনে যদি গাফিলতি করে, ব্যর্থ হয়, তাহলে আমরা সঠিক ব্যবস্থাই নেব এবং আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেব। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনকে। সেই প্রশাসন এখন কি করে দেখা যাক। তবে মোফাক্কেরুল ইসলাম, যিনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাকে আজকে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সাসপেন্ড করেছে এবং কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল তারাও হয়তো সেই পথেই হাঁটবে আগামী দিনে। বার কাউন্সিল জানিয়েছে যে আমাদের কিছু পদ্ধতিগত ত্রুটি আছে, সেটা আমরা কাটিয়ে উঠে আমরাও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেব মোফাক্কেরুল ইসলাম সম্পর্কে। অর্থাৎ মোফাক্কেরুল ইসলাম যে আইনজীবী, পেশায় আইনজীবী ছিলেন, তার সেই পেশায় আর থাকা হবে কি না সেটা নিয়ে নিশ্চয়ই গভীর সন্দেহ আছে এবং তিনি আইনজীবী হিসেবে বুঝতে পারবেন যে আইনের হাত কত লম্বা। সেই আইনি লড়াইয়ে এবার তাকে লড়াই করে তাকে বেরিয়ে আসতে হবে বা জামিন পেতে হবে। সেটা কতটা সম্ভব বলা মুশকিল বা সময় বলবে। তার কারণ এনআইএ যখন তদন্তভার গ্রহণ করেছে, এনআইএ সহজ সরল কোনো ধারা প্রয়োগ করে না। এনআইএ যথেষ্ট কঠিন ধারা প্রয়োগ করে, যে ধারাগুলো বলতে গেলে জামিন অযোগ্য ধারা। এবং এনআইএ নিজস্ব একটা তদন্তের গতি প্রকৃতি আছে, সেই গতি প্রকৃতি যথেষ্ট ধারালো এবং কঠিন বলেই সকলের মনে হয়। মোফাক্কেরুল ইসলাম তিনি এই যে একটা সম্প্রদায়কে বা এক গোষ্ঠীর মানুষকে উস্কানি দিয়ে যে এই ঘটনাটা ঘটালেন, বিচারকদের আটকে রেখে
তার নিন্দা জানানোর ভাষা নেই। তার কারণ তিনি একজন পেশায় আইনজীবী। হাইকোর্টের মতন জায়গায় পেশায় কর্মরত থেকে তিনি এই দুষ্কর্মটি করিয়েছেন, যা নিন্দার কোনো ভাষা নেই। তিনি নিশ্চয়ই এই কর্মের ফল বুঝতে পারবেন যে তিনি কতটা ভুল করেছেন। বিচারকদের সামনে যার সওয়াল করার কথা, সেই আইনজীবী বিচারকদের আটকে রেখে ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, ওসি এদেরকে ধমকে দিচ্ছে এবং তুই তোকারি করছে। অদ্ভুত। যাই হোক, আরেকটি সিদ্ধান্ত বা নির্দেশ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে পুলিশ হেফাজতে যারা রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা যাবে না, তাদেরকে জেল হেফাজতে পাঠাতে হবে। এবং পুলিশকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যে যে কেস ডায়েরি আছে এই ঘটনাতে, যাদের যাদের সম্পর্কে কেস ডায়েরি আছে তাদের সেই কেস ডায়েরি এনআইএর হাতে যত দ্রুত সম্ভব হস্তান্তর করতে হবে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সর্বমোট 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদেরকেও প্রয়োজনে এনআইএর কাছে হস্তান্তর করতে হবে। এনআইএ সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে যে তারা 400-র বেশি অধিক মানুষের সঙ্গে তারা কথা বলেছে তদন্তের স্বার্থে। প্রয়োজনে তারা আরও অনেক লোকের সাথে কথা বলবে। তাদের অনেকের বিরুদ্ধেই সন্দেহ আছে, সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়। তারা পূর্ণাঙ্গ তদন্ত করে তারা সুপ্রিম কোর্টকে সেই রিপোর্ট পেশ করবে। আর এসআইআর নিয়ে আজকে যে মামলাটি ছিল সুপ্রিম কোর্টে, তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছেন যে বিচারাধীন প্রায় সব ভোটারের যে কাজ যোগ্য অযোগ্য আলাদা করা সেটা নিষ্পত্তি হয়ে গেছে। আজকেই হয়তো রাত্রে তা প্রকাশ পাবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা জানিয়েছেন যে এত কঠিন পরিস্থিতি, এত প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যেও বিচারকরা তাদের কাজ নিষ্ঠার সঙ্গে করেছে। তারা প্রায় কাজটি শেষ করে এনে ফেলেছে। আজকে 6 তারিখ ছিল মনোনয়নের শেষ দিন। ফলে আজকেই রাত্রের মধ্যে এই যে নিষ্পত্তির যে তালিকা তা প্রকাশ করা হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালে যাদের নাম বাদ পড়ল তাদের কাজ শুরু করে দিতে হবে। অনলাইন বা অফলাইন দুটোভাবেই এই ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে। কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে যে যাদের নাম বাদ পড়ল তাদের হয়তো এই বিধানসভায় ভোট দেওয়া খুব কঠিন বা দুরূহ হবে। কারণ রাজ্যের আইনজীবীরা বারবার আবেদন করছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যে যত দ্রুত সম্ভব এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যাওয়া নামগুলো যাতে ভোটার তালিকায় তুলে ফেলা যায় বা তুলে দেওয়া যায়, যাতে তারা নির্বাচনে ভোট দেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা সেই কথায় খুব একটা গুরুত্ব দেননি বা কর্ণপাত করেননি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবশ্য এটা বলেছেন যে এটা পার্মানেন্ট ডিলিটেশন নয়, স্থায়ী বাদ নয়। ভবিষ্যতে ট্রাইব্যুনালে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তারা পরবর্তী সময় নিশ্চয়ই তারা ভোট দিতে পারবে বা ভোটার তালিকায় তাদের নাম থাকবে। তবে যাদের নাম বাদ
তারা খুব সম্ভবত এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে সক্ষম হবে বলে মনে হয় না। যাক, প্রায় 40 থেকে 45% নাম বাদ গেছে বলে শোনা যাচ্ছে। নাম সম্পূর্ণ নিষ্পত্তির যে তালিকা তা প্রকাশ পেলেই জানা যাবে যে কতটা বাদ গেল আর কতটা ভোটার হিসেবে গণ্য হলো। 40 থেকে 45% যদি বাদ যায় তাহলে 60 লক্ষের মধ্যে সেটা দাঁড়ায় 24 থেকে 27 লক্ষর কাছাকাছি। একটা বিরাট অংশের মানুষের নাম বাদ গেল। তবে এত বিরাট সংখ্যক বাদ যাওয়া মানুষের নাম ট্রাইব্যুনালে অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে বলে মনে হয় না। দেখা যাক কি হয়, সব কিছুই সময় বলবে। আগামী দিনে সব কিছু জানা যাবে। এই কথা বলে এই প্রতিবেদন শেষ করছি। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। এই পর্যন্তই আজ। পরের আবার প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। নমস্কার।